This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য রাজনীতিতে ফের চর্চায় সিঙ্গুর। না, 1 লাখি ন্যানো গাড়ির স্বপ্ন কিন্তু এখন অতীত। এখন থমকে যাওয়া সিঙ্গুরের রাজ্যের ইলেকট্রিক গাড়ির কারখানার নতুন স্বপ্ন। আর সেই স্বপ্ন উস্কে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যেদিন তিনি নতুন 3টি মেট্রো রুটের উদ্বোধন করলেন, সেদিনই খোদ তিনি এই কথা বলেছেন। আর নতুন স্বপ্নে এখন বিভোর সিঙ্গুর। যদি এই সমস্ত আলোচনার মাঝে, চর্চার মাঝে গুজরাটে মঙ্গলবার সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ির কারখানার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। ছাব্বিশের ভোট করোনার রাজ্যে, আর তার মাঝেই ফের রাজ্য রাজনীতির ময়দানে এসে পড়ল এক গাড়ি কারখানার স্বপ্ন। মেট্রোর নতুন রুটের উদ্বোধনে এসে রাজ্যে গাড়ি কারখানার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। बंगाल में भाजपा आएगी तो रेल और मेट्रो का तेजी से विस्तार होगा। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने। মোদী বলছেন, বিজেপি ক্ষমতায় এলে তিনি দেখতে চান রাজ্যে ইভি কারখানার পরিকাঠামো গড়ে উঠুক। এতেই যেন এ রাজ্যের নিস্তরঙ্গ পুকুরে ঢিল পড়েছে। ফের গাড়ি কারখানার স্বপ্ন দেখতে শুরু করেছে শিল্পের ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা সিঙ্গুর। আজকে সিঙ্গুরের যে কারখানাটা টাটারা করছিল, আজকে সেই কারখানাটা সম্পূর্ণ মহাশ্মশানে পরিণত হয়েছে। এই জমি পড়ে থেকে কোনো লাভ নেই। এখানে নতুন করে যদি শিল্প হয়, সে টাটা যে কোনো কোম্পানি যদি হয়, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা এই সিঙ্গুরে আন্দোলনটা করেছিলাম কখনোই টাটার বিরুদ্ধে না, অধিগ্রহণের বিরুদ্ধে বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সিঙ্গুরে কারখানার স্বপ্ন উস্কে গেলেও প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। সিপিএম আবার টেনে আনছে গুজরাটের সানন্দে ন্যানো কারখানা চলে যাওয়ার প্রসঙ্গ। উনি বোধহয় পিছিয়েছে একটা, বাংলার মানুষ জানে কার দ্বারা কি হয়। ছবিওয়ালার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব। মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি সিঙ্গুর কার্যত বান্ডিল করে পাঠিয়েছিলেন ভেট নরেন্দ্র মোদীকে। বাংলাকে পুনরুজ্জীবন করার মতন কোনো ব্যবস্থা তৃণমূল করেনি। তৃণমূলের কাছে ভেট পাওয়া বিজেপি, আশা করে লাভ আছে কিছু? দশকের পর দশক বহু কারখানা বন্ধের সাক্ষী পশ্চিমবঙ্গ। শিল্পে কাঙাল রাজ্যে শিল্পের স্বপ্ন নিয়ে হাজির হয়েছিল সিঙ্গুর। গাড়ি কারখানার সেই স্বপ্ন পূরণ ঘিরে ওলটপালট হয়েছে রাজ্যের রাজনীতি, কিন্তু কারখানাটা এবারে প্রধানমন্ত্রীর বক্তব্যে রাজ্যে ইভি কারখানার পরিকাঠামোর কথা তাই শিল্পের স্বপ্নকেই উস্কে দিয়েছে। আর ভোটমুখী রাজ্যে তা নিয়েই শুরু হয়েছে দলীয় রাজনীতির কাদা ছোঁড়াছড়ি। আর ঠিক তখনই গুজরাটে তৈরি হয়ে গিয়েছে ইলেকট্রিক গাড়ি তৈরির হাব। মোদির হাতেই মঙ্গলবার উদ্বোধন হচ্ছে হনসালপুরে সুজুকির প্রথম ইভি কারখানা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালী, শেখ শাহজাহান, এই নামগুলো না আবারও চর্চায় আসছে। আর চর্চায় আসছে কারণ পূর্ব বর্ধমানের জামালপুরে শেখ ফিরোজের জন্য। এই শেখ ফিরোজেরও নাকি এই এলাকায় সাংঘাতিক কর্তৃত্ব, তার বাহিনীর দাপটে এলাকার মানুষ ভয় তটস্থ হয়ে থাকেন। তবে সন্দেশখালীর মতন সেইখানকার মানুষেরও ভয় কাটছে, তারাও প্রতিবাদ করছেন, তারাও বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই তৃণমূল নেতা শেখ ফিরোজের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন তারা। বছরখানেক আগের সন্দেশখালীর এই ছবি এখনো জনমানুষ হয়ে টাটকা। শাহজাহান বাহিনীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দেশখালী। তারই ছায়া এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। জামালপুরেও আরেক শাহজাহান, এলাকার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ ফিরোজ। বাড়ি বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে, যার দাপটে তটস্থ চক্ষণজাদি, চকৃষ্ণপুর, জামুদহ সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। নিজের বাহিনী নিয়ে জুলুম, জমি দখল, তোলাবাজি থেকে শুরু করে অত্যাচার, অভিযোগের তালিকা দীর্ঘ। ছিল লোকজন নিয়ে চড়া হতো, মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি, জোর করে জমি লিখে নিয়েছে। কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে।
সন্দেশখালির মতোই আমরা আছি এখন। জোর জবরদস্তি ভাবে কারোর দোকান থেকে মাল নিয়ে এসছে, কারোর কাছ থেকে বালি নিয়েছে, বালির টাকা দেয়নি, কারোর কাছ থেকে পাথর নিয়েছে, পাথরের টাকা দেয়নি। দলের বড় কোনো পদে না থেকেও ফিরোজ প্রভাবশালী, এলাকা তাঁর দাপটে কাঁপে। ফিরোজের স্ত্রী 2018 থেকে এখনও বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে। স্থানীয়রা বলছেন নিজেকে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করে প্রভাবশালী হয়ে উঠেছেন ফিরোজ, হয়ে উঠেছেন বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশা। শুধু জবরদখল নয়, মসজিদের জমিতে জিম সেন্টার, স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরোজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি, একতরফা ভাবে সবকিছু দখল করে নিল। মসজিদের সম্পত্তি, আমাদের একটা সম্পত্তি পাশে আছে এই সামনে 4 কাঠা সম্পত্তি, ওটাকে একজনকে বিক্রি দেওয়া হয়ে গেল, সেইটাও আমরা ঘুরিয়েছি। আমি 4 বিঘা জমি বিক্রি করেছি, 20 লাখ টাকা, 2 লাখ 90 টাকা বহু টাকা করেছি। কি বললো? নিয়ে দেবো আমাকে আমরা করতে, আর ভয় চাইনি। দাদা শাহ আলম মল্লিক, হ্যাঁ, উনি ক্যান্সার রোগ আক্রান্ত। বর্তমানে ওনার চিকিৎসার জন্য একটা বেশ পরিমাণ টাকার দরকার। অনেক চেষ্টা করেছি, অনেকে অনুরোধ করেছি যে কিছু টাকা ওদেরকে দেওয়া হোক, কিন্তু হাতে পায়ে ধরে পায়নি কেউ। শেখ ফিরোজের বিরুদ্ধে বেরুগ্রামে তৈরি হয়েছে তীব্র জনরোষ। তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। অভিযুক্ত সেই শাসক নেতার দাবি, একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি আমাকে দমাতে পারে। ফিরোজের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন উঠতেই অস্বস্তি বেড়েছে তৃণমূল শিবির। প্রকাশ্যে মুখ না খুললেও দলের নেতাদের একাংশ ফিরোজের কাজকর্মে ক্ষুব্ধ। বছর 3 আগে ফিরোজের বিরুদ্ধে এসপির কাছে নালিশ ঠুকেছিলেন কয়েকজন পঞ্চায়েত সদস্য। তখন প্রশাসন পদক্ষেপ করলে কি বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালীর রূপ নিত? প্রশ্ন স্থানীয় নেতা থেকে বিরোধীদের। যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে, দলকে জানাবো। দাদাগিরি, দাপট, জুলুম, অভিযোগের পাহাড়। সন্দেশখালীর শেখ শাহজাহানকে মনে করিয়েছে জামালপুরের শেখ ফিরোজের কীর্তিকলা। সন্দেশখালীর একসময় বেতাজ বাদশা এখন জেলে। বেরুগ্রামের ত্রাস ফিরোজের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে প্রশাসন? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। বেলঘরিয়ায় শিক্ষককে বেধড়ক মারধরের ঘটনা, সেই ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্য। ছিছি পড়ে গিয়েছে। তার সঙ্গে পুলিশের ভূমিকাও আবার প্রশ্নের মুখে পড়েছে। তার কারণ, তৃণমূলের এক নেতা যে আবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ পাপায়, সে এখনো অধরা। পুলিশ তাকে ধরেনি, নাকি পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উল্টে এই শিক্ষকের বিরুদ্ধে, অর্থাৎ প্রহৃত এই শিক্ষকের বিরুদ্ধেই পুলিশ মামলা বা কেস দিচ্ছে, এমনটাই অভিযোগ অর্জুন সিং এর। কিল, চর, লাথি, ঘুষি, এলোপাথারি, যেমন খুশি। পাড়ার মধ্যে রাস্তার ধারে মদের আসর, প্রতিবাদ করতেই আকার শিক্ষকের উপরে জুলুম। শিক্ষক দিবসের আগে বেলঘরিয়ার নন্দননগরের ছবিতে লজ্জায় মুখ ঢেকেছেন অনেকেই। ঘটনায় শনিবারই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের 3 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যারাকপুর আদালত। কিন্তু অভিযুক্ত তৃণমূল কর্মী বিজয় নট্ট ওরফে পাপাই এখনো ধরা পড়বে, পাপাইয়ের শাস্তি চায়, এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। অনেকে তো ভয়ে মুখ খুলতেই চাইছেন না। স্থানীয় সূত্রের দাবি, নিমতার সুকান্ত পল্লীর বাসিন্দা পাপাই উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ। ক্লাস 8 পাস এই যুবক এলাকায় দাপিয়ে বেড়ান। এলাকায় কান পাতলে শোনা যায় তার বিরুদ্ধে মদ্যপান, মারধর, চমকানোর মতো একাধিক অভিযোগ। বেলঘরিয়ার নন্দননগরে মামাবাড়ি পাপাইয়ের, সেখানেও মাঝে মধ্যে দেখা যেত তাকে। সেখানকার বাসিন্দারা কি বলছেন শুনুন। দিবালোকে প্রতিবাদ করার জন্যই তো এই ঘটনা। স্যার কটূক্তি করেছে বলে আমি কেন অঞ্চলের মানুষরা বিশ্বাস করবে? খুবই ভালো ছেলে, মাস্টারমশাইয়ের নামে নানা রকম এগুলো দিচ্ছে প্রতিবাদ করার জন্য। আজকে এই অবস্থাগুলো, তারপরে মায়েরও খেতে হলো। মিথ্যা অভিযোগ যেহেতু ফেসে গেছে এই ঘটনা ঘটে, কারণ মহিলা যত যুক্ত আছে ওদের সঙ্গে, তা এখন বিচার তো এখন এইটা করলো কেন? আজকে আমার ওকে করেছে, আজকে আমার ছেলেকে করবে, এইটাই তো ব্যাপার না। পাপাইকে চেনেন, অথচ ভয়ে এলাকায় অনেকেই মুখ খুলতে চাইছেন না, এতটাই নাকি তার দাপট।
বেলঘরিয়া থানায় এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। স্থানীয় কাউন্সিলরও কি তাই তাকে নিয়ে একটু সাবধানী? সিসিটিভি থেকে দেখা গেছে তো? আমি জানি না, সিসি ক্যামেরা নিশ্চয় আছে। তাহলে নামটা জানেন না? না কাউন্সিলর আপনাদের। আরে বাবা, আমি এটা ওয়ার্ডেন না, এটা নর্দমদমের দিকে মারধর করে এই করে। মস্তানির ধরনের একরকম, এই মস্তানি তো চলবে না। এই মস্তানির বিরুদ্ধে আমাদের লড়াই। এরই মধ্যে আক্রান্ত শিক্ষকের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় কটূক্তির অভিযোগ করেছেন ধৃত তরুণীর মা। প্রতিবাদী আক্রান্ত শিক্ষককেই কি তবে ফাঁসানোর চেষ্টা চলছে শাসক দলের মদতে? প্রশ্ন তুলে প্রতিবাদী শিক্ষকের সপক্ষে আওয়াজ তুলেছেন স্থানীয়রা। মদের নেশায় করলেও কিনা সেভাবে বলতে পারবো না। সেইভাবে চমকনি খুব একটা করে না। ভয় পাচ্ছেন? এই না না, ভয়ের কোনো ব্যাপার নেই। পাপাইকে দেখছেন? পাপাই ছিল তো। আমি কি বলছি যে নেশার ঘরে করেছে, খুব অন্যায়। একটু ছেলেরা মদ কেন খাবে? মাস্টার মশাইয়ের মর্যাদা ধুলোই লুটিয়েছেন কয়েকজন তরুণ তরুণী। সমালোচনার ঝড় বইছে, পাল্লা দিয়ে চড়ছে রাজনীতি। বিধায়ক মদন মিত্র পুলিশকে নিশানা করেছেন অর্জুন সিং। এই মদনকে তো বেলঘরিয়া মানুষই ভোট দিয়েছে, তার অত্যাচার তো সহ্য করতে হবে। সাজাবার জন্য এই কেসটা হয়েছে, আর কিছু। দোষীদের শাস্তি চাইছি। পশ্চিমবঙ্গের প্রশাসনকে কৃতদাস করে রেখে বাংলা জুড়ে আজ যে তাণ্ডব চলছে তৃণমূলের, আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি। প্রতিবাদী শিক্ষকের মার খাওয়ার ছবি লজ্জা বাড়িয়েছে, নিন্দার ঝড় বইছে, কিন্তু নৈতিকতার যে অবক্ষয় তা আটকানো যাবে কোন পথে? প্রকট হচ্ছে প্রশ্নগুলো। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এ রাজ্যে শিক্ষকদের তেমন সম্মান নেই, তার কারণ শাসক দলের নেতাদের দাদাগিরিতে তাদের অবস্থা জেরবার। মালদার উদাহরণ দিয়ে আপনাদের বলি। সেখানে হবিবপুরের তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম সুবোধ রায়, তিনি প্রভাবশালী। কী কারণে প্রভাবশালী? তিনি একটা স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং প্রভাব দেখিয়ে তিনি নিজেকে হয়তো টিচারদের টিচার ভাবছেন, যে কারণে টেবিল চাপড়ে টিচারদের ধমকে চমকে শিক্ষা দিচ্ছেন। দেখুন। টিচার্স রুমে ঢুকে হম্বিতম্বি, আঙুল উঁচিয়ে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকাকে শাসানি, টেবিল চাপড়ে হুঙ্কার। এক কথায় শিক্ষকদের শিক্ষা দেওয়ার পালা। ভাইরাল হওয়া ভিডিওতে যিনি হুমকি দিচ্ছেন, খুঁড়ি শিক্ষা দিচ্ছেন, তিনি মালদার হবিবপুরের তৃণমূল নেতা সুবোধ রায়। আর এক পরিচয়, বুলবুল চণ্ডী RN রায় বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি। স্কুলের এক শিক্ষিকার ছুটি নিয়ে বিতর্ক। পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা সদল বলে পৌঁছে যান টিচার্স রুমে। তারপরই সবক শেখানোর পালা। এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, পুরো শিক্ষক সমাজের কাছে করতে পারবো। এটা কি কোনো হলো, কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে, প্রেসিডেন্ট বলে আপনি সেরকম বলতে পারেন? কেন এমন পরিস্থিতি? নেতা যখন, তখন হাতে গরম অভিযোগও তৈরি। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, অনিয়ম তিনি করেননি, করেছেন শিক্ষিকারাই। সম্পূর্ণ ভিত্তি। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন। ৭২,০০০ চুরির বন্ধ করে দিতে ওনার মাথা খারাপ হয়েছে। তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি বা রাহাজানি চলছে, দল এসব অবস্থা করে না, করবেও না। স্কুলে এরকম ঝামেলা কাম্য নয়। ADM এডুকেশন বা প্রশাসন ব্যাপারটা দেখছে। ভূগোলের শিক্ষিকাকে জগ ছোড়ার অভিযোগ উঠেছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে। শাস্তি না পেলেও ইনাম কম পাননি। লিগাসি ধরে রাখছেন সুবল রায়েরা। আরাবুল থেকে হবিবপুরের সুবল, সবাই তৃণমূল নেতা, সবাই পরিচালন সমিতির সভাপতি। শিক্ষক পেটাচ্ছেন বেলঘরিয়ার তরুণী, আর অনুপ্রেরণা পাচ্ছেন সুবল রায়দের থেকে। আর সুবল রায়েরা তাঁদের অনুপ্রেরণা। কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পারে, সেখানে TMCPর প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা পিছবেন না বলেছিলেন উপাচার্য। সরকার উপাচার্য শান্তা দত্তকেই না করে দিয়েছে, মানে শাস্তি দিয়েছে সরকার। এরপরেও বলতে হবে, অনুপ্রেরণা কি কম পড়িতেছে?
বাংলায় ফের আক্রান্ত উর্দি। মুর্শিদাবাদের ফারাক্কায় কর্তব্যরত এএসআইকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। ধূপগুড়িতে সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে দাদাগিরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 6। আচ্ছা, উর্দিধারীদের ওপর এত অসন্তোষ কেন? বিরোধীরা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে এর জন্য দুষছে। কোথাও পুলিশ ফাঁড়িতে ঢুকে দাপাদাপি, কোথাও প্রকাশ্যেই পুলিশকে মারধরের অভিযোগ। পুলিশের উপর মানুষের শ্রদ্ধা ভক্তি, ভয় ডর কি একেবারেই উবে গেছে? রাজ্যের 2টি জেলায় যে ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্নই উঠেছে জোরালোভাবে। প্রথমে দেখুন ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির ছবি। সূত্রের খবর, জমি বিবাদ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন পুলিশ ফাঁড়িতে চড়াও হন। ওসির সঙ্গে অভব্যতা, ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। 6 জনকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। আমি তো কোনো কিছু, আমি চেয়ারে বসে আছি, হ্যাঁ, ওরা পারলে আমাকে ঘুষি মারতে আসছে, এমন চিৎকার চেঁচামেচি শুনে সব ফোর্স দৌড়ে আসছে, দৌড়ে এসে ধাক্কা দিয়ে ওদেরকে বাইর করে দিচ্ছে। তখন আমাদের ফোর্সের গায়ে হাত দিচ্ছে ওরা। দ্বিতীয় ঘটনা মুর্শিদাবাদের নিউ ফারাক্কা। শুক্রবার 12 নম্বর জাতীয় সড়কে ট্রাফিক সামলাচ্ছিলেন এএসআই তাপস ঘোষ। নিয়ম ভেঙে জাতীয় সড়কে চলা পাট বোঝাই একটি ভ্যান আটকান তিনি। অভিযোগ, খবর পেয়ে ভ্যানের মালিক পৌঁছে তার উপর চড়াও হয়। তর্জন গর্জন করে নিজেকে ফারাক্কার বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বলে পরিচয় দেন ওই ব্যক্তি। ধাক্কা মারলো আমাকে কলার ধরে, হ্যাঁ গালাগালি করেছে, কলার ধরে ধাক্কা দিয়েছে, কেটেও গেছে। বেওয়া কোন অঞ্চলে উনি উপপ্রধান বলে। পুলিশের গায়ে হাত দিতে হয় না আমি জানি, আর আমি হাত তুলে নিও, কেউ যদি মিথ্যা বলে এতে আমার কিছু আর বলার নাই। শাসকের পুলিশ শাসনের অভিযোগ আগেও উঠেছে। কখনো বোলপুর থানায় ঢুকে পুলিশকে মারধর, কখনো আলিপুর থানায় তাণ্ডব, কখনো অভিযুক্তকে ছাড়াতে গিয়ে থানায় তুলকালাম, কখনো সিভিক ভলেন্টিয়ারকে মারধর। বিরোধীদের প্রশ্ন, পুলিশের নিচুতলার কর্মীদের প্রতি যদি রাজনৈতিক নেতা, সাধারণ মানুষের একাংশের এই মনোভাব হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে? দিদির লাইসেন্স আছে তাই পুলিশকে মারছে, তার জন্য পুলিশ কিছু করে না। পশ্চিমবঙ্গের পুলিশ দেখে যে তৃণমূল, দশা দূরে পালাতো। এর আগে সিভিক দেখলাম, এখন পুলিশ দেখছি। আগামী দিনে আইপিএস পুলিশ অফিসারগুলোকে মারধর খেতে হবে। তৃণমূল দলের তো এটা কালচার, তো পুলিশকে মেরেছে, এটা নতুন কিছু না। ফলে এই দল যতদিন সরকারে থাকবে আরও এই ঘটনা ঘটবে। সুস্থির সমাজ গড়তে চাই আইনের শাসন, পুলিশ তার রক্ষক। কিন্তু তাদের সেই ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। কৌশিক ঘোষ এবং রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ভাইয়ে ভাইয়ে বিবাদে এখন উত্তপ্ত ঠাকুরবাড়ি। মতুয়াগড়ে সাংসদ ভাইয়ের সঙ্গে লড়াইয়ে বিধায়ক দাদা, দুজনেই পদ্ম শিবিরের। মতুয়াদের CAA কার্ড বিলি নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সুব্রত তৃণমূল কংগ্রেসে গিয়ে মন্ত্রী হতে চাইছেন, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। অন্যদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে একাধিপত্য চালানোর অভিযোগে আক্রান্ত শান্তনু। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দূরত্ব বাড়ছে। ঠাকুরবাড়ির অন্দরে এই গুঞ্জন আগে থেকেই চলছিল। এবার CAA এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। গন্ডগোলের সূত্রপাত মতুয়া কার্ড ও ধর্মীয় কার্ড দিতে ঠাকুরবাড়ির নাট মন্দিরে শান্তনুর ক্যাম্প করা নিয়ে। দুই ছেলের দ্বন্দ্বে বড় ছেলে সুব্রত ঠাকুরের পাশেই দাঁড়িয়েছেন মা ছবি রানী ঠাকুর। ছোট ছেলে শান্তনুর বিরুদ্ধে মতুয়া মহাসংঘে একছত্র আধিপত্য চালানোর অভিযোগ তুলেছেন মা ছবি রানী। এমনকি দ্বন্দ্ব মেটাতে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দ্বারস্থ হন তিনি। আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি
যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের, শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার। নাট মন্দিরে গেছিল তখন সেখানে তার মা যে বলছে যে তাহলে তো সুব্রত ঠাকুর এখানে বসতে পারে, আর এখানে পরবর্তীকালে সেটা সুব্রত ঠাকুরই বলেছে, তার মা বলেছে যে এখানে ভক্তের জায়গা, এখানে যার যার বাড়ির সামনে তারা করুক, কিন্তু এখানে কেন করবে, এটা করা তো উচিত, এটা তো সত্য। সেই ব্যাপারটা নিয়ে তাদের পাশে, এটা রাজনীতির কোনো ব্যাপার না। দুই ভাইও একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। গোটা ঘটনায় অবশ্য রাজনীতি দেখছে শান্তনু। আর অভিযোগ, মন্ত্রিত্বের লোভেই তৃণমূলে পা বাড়িয়েছেন সুব্রত। মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে। তার মূল কারণ হচ্ছে পদ পেতে হবে, আর পদ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। মমতা বালা ঠাকুরের সাথে, সে আমার জেঠিমা, তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয়। আমি আমার জেঠিমার সাথে বলেছি, আমার বোনের সাথে বলেছি, আমার মার সাথে কথা বলতে বলেছি যে সমগ্র মতুয়া সমাজ আপনারা এগিয়ে আসুন। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে সুব্রতর সঙ্গে তার কোনো কথা হয়নি বলেই জানিয়েছেন মমতা বালা। কিন্তু ঠাকুরবাড়ির দুই ভাইয়ের কাজিয়ায় নতুন করে বিজেপির ঘরের অশান্তি সামনে এসে গিয়েছে। রাজ্যে 26-এর বিধানসভা ভোটের আগে তাই ঠাকুরবাড়িতে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। নাগরিক পরিষেবা লাটে উঠেছে। কারণ কি? শাসক দলের মধ্যে কোন দল, গোষ্ঠী কোন দল? তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় চেয়ারপারসন বনাম কাউন্সিলরদের লড়াই, আর যার জেরে পরিষেবা লাটে। ভুক্তভোগী সাধারণ মানুষ কি বলছেন তারা শুনুন। ফের নদিয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন দল? এবার কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে শাসক দলের দ্বন্দ্ব, যার জেরে ব্যাহত নাগরিক পরিষেবা। দুদিন রাস্তায় জমে জল, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা, যা নিয়ে চরম ক্ষোভ স্থানীয়দের মধ্যে। বয়স আমার কে হয়েছে, কে হয়নি? সব চোর, সব চোর, সব চোর হয়েছে, চোর, সব চোর। কতগুলো চোর আসছে, চুরি করছে, সব কিছু কোনো কাজ করছে না। পৌরসভা সব কাজ বন্ধ, আবর্জনা, এই জল দাঁড়িয়ে আছে, দুদিন ধরে জল দাঁড়িয়ে আছে, তার কোনো সদিচ্ছা নেই। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব থাকলে কি করে পরিষেবা পাওয়া যাবে? গত মাসে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তৃণমূল পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ কাউন্সিলর। কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের অপসারণের সিদ্ধান্ত নেন কাউন্সিলরদের একাংশ। মহকুমা শাসকের কাছে অনাস্থা চিঠি দিলেও এখনও গৃহীত হয়নি। এর মধ্যেই পুরসভার অফিসের বোর্ডে চেয়ারম্যানের নাম বদল করে দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান নরেশ দাসকে কার্যকরী চেয়ারম্যান হিসেবে পদে বসিয়ে দেয় তৃণমূল কাউন্সিলরদের একাংশ। আর পুরো বিষয়টাই আইন বহির্ভূত বলে দাবি চেয়ারম্যান রীতা দাসের। আমাকে সরিয়ে দেওয়ার, ওরা আমাদের দলেরই কিছু কাউন্সিলর এটা করলো, সেখানে সেই মিটিংটায় কোনো গভর্নমেন্টের লোক বা ইও সাহেব কেউ ছিল না, এবং ওরা নিজেরাই সব ঠিক করেছে, এবং সেই সম্বন্ধে আমাদেরকে কাউকে কিছু জানায়নি। যেটা করেছে সেটা কোনোটাই নিয়ম মেপে করেনি। চেয়ারম্যান হলে উনি কবে, একটা তো প্রসিডিওর আছে, চেয়ারম্যানের চার্জ যখন নিচ্ছেন, ভাইস চেয়ারম্যান প্রসিডিওর আছে, তাহলে উনি কবে চার্জ নিয়েছেন আর কিভাবে নিলেন আর কোন তারিখে নিয়েছেন, আর আমাদের কেন অল কাউন্সিলরকে সেটা বলা হলো না কোনো চিঠি দিয়ে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেন চেয়ারম্যান বদল, মুখে কুলুপ অন্যান্য তৃণমূল কাউন্সিলরদের। না, আমি বলছি, আমি অফিসে যাই এখন। বেহাল নাগরিক পরিষেবার জন্য তৃণমূলের দ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। আজকে দীর্ঘদিন এদের এই গোষ্ঠীবাজির জন্য পরিষেবা কৃষ্ণনগরে বন্ধ। সারা কৃষ্ণনগরে শহরের প্রত্যেকটা এলাকায় জলে জলাকার, কোনো লেবারদেরকে ঠিকঠাকভাবে কাজ করছে না, কোনো সই নেই চেয়ারম্যানের, যে কে চেয়ারম্যান কি বৃত্তান্ত, কোনো সই নেই, সমস্ত জায়গায় অরাজকতা। তৃণমূলের জনপ্রতিনিধিদের কোন্দলের জেরে শিখে নাগরিক পরিষেবা সমস্যার সমাধান নিয়ে কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই গোষ্ঠী দায় ঠেলছে একে অপরের দিকে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি ঘুরছে কোথায়? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি 9 বাংলা। ওবিসি জটে রাজ্যে জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি, আর তারই খেসারত এবারে দিতে হলো বাংলাকে। এই যে রেজাল্ট বেরিয়েছে সেখানে প্রথম যারা 10 জন তারা প্রত্যেকেই বাংলায় নেই। আচ্ছা কেন বলুন তো? বাংলা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের ওপর কি তারা ধীরে ধীরে ভরসা হারাচ্ছেন? 2025-এর 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের। রেজাল্ট বেরিয়েছে 22শে অগস্ট।
মাঝে চলে গেছে 3 মাস সময়। অন্যান্য বছর এপ্রিলে পরীক্ষা হয়, অগাস্টের প্রথম সপ্তাহে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল। কিন্তু এবছর 22শে অগাস্ট সবে ফল প্রকাশ হয়েছে, এরপর কাউন্সেলিং, তারপর ভর্তি। পছন্দসই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ক্লাসে কবে ভর্তি হবে জয়েন্ট উত্তীর্ণরা? রাজ্যে মোট ইঞ্জিনিয়ারিং আসন 37,000, এর মধ্যে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রায় শেষ। পশ্চিমবঙ্গে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা 9, 11টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসন সবথেকে বেশি। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং আসন 1300-র বেশি, অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয় মেধা সংকটে ভুগছে। আইআইটি, এনআইটি বা প্রাইভেট কলেজ সব জায়গাতেই ভর্তি হওয়ার খরচটা অনেকটা বেশি, তাকে তো একটা টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে। সুতরাং সেখান থেকে ফেরত আসাটা খুবই মানে যে কোনো পরিবারের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং এখানে দাঁড়িয়ে এই ঘটনাটা যে ঘটবে এটা আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম। আমরা বারবার বলেছি যে কোনোভাবে জয়েন্ট এন্ট্রান্সের ফলটা অন্তত প্রকাশ করুন, তারপরে কাউন্সেলিং শুরু করবেন। কিন্তু সরকার এতদিন মানেনি, গড়িমসি করে ফেলে রাখলো। কেন এমন আশঙ্কা? কারণ খুব পরিষ্কার। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিয়ে মেধাবীদের মধ্যে যারা প্রথম সারির, তারা চলে গেছেন বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে। জয়েন্টের মেধা তালিকায় চোখ বোলালেই বিষয়টা পরিষ্কার হচ্ছে। জয়েন্টে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, ভর্তি হয়েছেন আইআইটি খড়গপুরে। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস আইআইটি বম্বেতে চলে গেছেন। তৃতীয় দিশান্ত বসু আইআইএসসি বেঙ্গালুরুতে ভর্তি হয়েছেন। চতুর্থ অরিত্র রায় আইআইটি বম্বেতে ভর্তি হয়েছেন। পঞ্চম কৃষাঞ্চিত দলুইও আইআইটি বম্বেতে ভর্তি হয়ে গেছেন। ষষ্ঠ সাগ্নিক পাত্র ভর্তি হয়েছেন আইআইটি খড়গপুরে। আইআইটি খড়গপুরে চলে গেছেন সপ্তম সম্বিত মুখোপাধ্যায়, অষ্টম অর্চিষ্মান নন্দী, নবম প্রতীক ধানুকা ভর্তি হয়েছেন আইআইটি কানপুরে, দশম অর্ক বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়গপুরে ভর্তি হয়েছেন। উৎকণ্ঠা সবাই ছিল, আমরা খুব বেশি উৎকণ্ঠার মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ছেলে তো অলরেডি আইআইটি ও পরীক্ষা দিয়ে, যেটা যেই অ্যাডভান্স, সেখানে ও প্রথম চয়েস ওর ছিল যে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সেই স্বপ্নটা ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। এটা যদি যথাসময়ে রেজাল্টটা বেরোতো সেক্ষেত্রে সবারই অনেক ভালো হতো। আর সেই ছেলেগুলো যদি এখনো আসতে চায়, তারা কিন্তু অনেক টাকা দিয়েও ভর্তি হয়েছে সব জায়গায়, আবার তাদের কিন্তু টাকা খরচ করে আবার পড়তে হবে আর কি। যদি আমার কথা বলি, আমার হয়তো আমি মানে আইআইটিতে কম্পিউটার সায়েন্স পার্সিউ করতাম, কিন্তু হ্যাঁ মানে সবার কথা যদি ভেবে বলি, রেজাল্টের ডিলেটা তো অনেকটা ক্ষতি করেছে অনেকেরই একাডেমিক লাইফ, তো সেটা আগে বেরোনো অবশ্যই উচিত ছিল। প্রথম 10-এর 10 জনই রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুখ হচ্ছেন না। প্রথম 100-র মধ্যে খোঁজ করলে তালিকা আরও বাড়বে, দেখা যাবে আরও অনেকে বাইরের রাজ্যে পড়তে চলে গেছেন। এবার কি পশ্চিমবঙ্গেও সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়বে? প্রত্যেক দিন নাশকতার ভয়ে দিন কাটাতে হবে আমাদের, অভ্যস্ত হতে হবে এই নিউ নর্মালে। কারণ খোদ শয়তানকে রাষ্ট্রদূত করেছে বাংলাদেশে পাকিস্তান। তাহলে কি এবার বাংলাদেশকেও পাকিস্তান বা বাংলাদেশিদের পাকিস্তানি হিসেবে দেখবো আমরা? 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করে পাকিস্তানের খান সেনা। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। 2025 সালের 23শে আগস্ট ঢাকাতেই আত্মসমর্পণ করল মৌলবাদী বাংলাদেশ। পদ্মার পাড়ে জন্ম হলো পাকিস্তানের ছায়া এক সন্ত্রাসবাদী রাষ্ট্রে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার, যাকে ভিক্ষের বাটি হাতেই দেখতে অভ্যস্ত গোটা বিশ্ব। মাত্র কয়েক মাস আগে ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে ভিক্ষে করতে গিয়েছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের সময় শির দ্বারা বেঁকে গিয়েছিল, গাল ঝুলে গিয়েছিল। বাংলাদেশের দুদিনের সফরে সেই ইশাক দারেরই শির দ্বারা টান টান, যেন ক্ষমতার রাজদণ্ড ফের গ্রহণ করতেই তার বাংলাদেশে আসা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কাছে একে একে আত্মসমর্পণ করলেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা, ভারত বিরোধী বাংলাদেশি বুদ্ধিজীবীরা, বিএনপি নেতারা, নবগঠিত এনসিপি তরুণ মৌলবাদীরা, আর পাকিস্তানের পুরনো বন্ধু রাজাকারদের দল জামাতে ইসলামীর সঙ্গে যেন দীর্ঘদিন পরে পুনর্মিলন হলো। মৌলবাদীদের এই মহাজোট এবার ভারতের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু খেয়াল রাখতে হবে বাংলাদেশের কাছে ভারত মানে শুধু দিল্লি বা হিন্দি ভাষী কোনো রাজ্য নয়। বাংলাদেশের কাছে বাঙালিদের কলকাতাও ইন্ডিয়া। কলকাতা ও বাংলায় নাশকতাই লক্ষ্য পাকিস্তানের। বাংলাদেশে পাক রাষ্ট্রদূত নিযুক্ত ইমরান হায়দার, ফ্রি কাশ্মীর স্লোগানের প্রবক্তা ইমরান হায়দার, জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে হায়দার। মায়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে কাজ করত হায়দার। ভারতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে হায়দারের।
কয়েকদিন আগেই পূর্ব দিক দিয়ে ভারতের ক্ষতি করার কথা আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলিকে পরিচালনা করার দায়িত্ব দিয়ে হায়দারকে ঢাকায় পাঠিয়েছে পাকিস্তান। আজম স্কোয়াড, রাউজান স্কোয়াড, আল হজরত একাডেমি, জামায়াতুল আনসার এবং ফিল হিন্দ আল শারিকিয়া নামে 4টি সংগঠন তৈরি করেছে জামাত ও পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রের খবর, বাংলা উত্তর পূর্বের ভারত টার্গেট। পাঠানকোট ও উড়ির মতো সামরিক ঘাঁটিও নিশানা হতে পারে। তার মানে আমাদের রাজ্যে অনুপ্রবেশ এখন থেকে হয়ে যাবে জঙ্গি অনুপ্রবেশ। কেন্দ্রীয় সরকার বাংলায় যদি 2 জন ঢোকে, ত্রিপুরায় তো 20 জন ঢুকছে, কদিন আগে ধরা পড়েছে। এগুলো যদি ফেল করে হচ্ছে আমার বিএসএফ, তো তার দায়িত্ব কি করে অন্য স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকতে গিয়ে ধরা পড়েছেন বাংলাদেশের প্রাক্তন পুলিশকর্তা আফরুজ্জামান। তাঁর কাছে গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গিয়েছে। বসিরহাট মহকুমা আদালত জেল হেফাজতে পাঠিয়েছে তাকে। तो बीएसएफ तो घुसा रहा, नहीं तो आ रहा कैसे? और नहीं तो अमित शाह ये है, নাকাম হয়। যাকে ধরেছে বিএসএফ যদি ভারতবর্ষে এসে যায় হয়তো বেঁচে যাবে, বাংলাদেশে তুলে দিলে সে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি। স্বরূপনগর থেকে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নাজবুল গাজী এদেশের মেয়েকে বিয়ে করে 10 বছর পশ্চিমবঙ্গে থাকছিল। মাঝে মধ্যে বাংলাদেশে যেত। সত্যি চর কিনা বোঝার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ। দক্ষিণ দিনাজপুরের রাজ্জাক সরকার ভারত ও বাংলাদেশ 2 দেশেরই ভোটার। ভারতে থাকে, সংসার বাংলাদেশে। কিভাবে একজনের কাছে 2 দেশের ভোটার কার্ড থাকতে পারে? এক স্যান্ডেলে 2 দেশের পরিচয়পত্রের ছবি শেয়ার করে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। ইন্ডিয়ান নাগরিক আপনারা এদের প্রমাণ করে না। এখানে সবকিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে হাসানোর জন্য। ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে 4 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে 2 দেশে কিভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়, সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই। বর্তমানে ভারতেরই কার্ড আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গত কয়েক মাসে 4 লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে ভারত সরকার। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়েও নিয়েছে। ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। আমরা তো বলছি অবৈধ যদি অনুপ্রবেশকারী থাকে তাদের বার করে দেওয়া হোক। আবার অন্য রাজ্য থেকে সেখানকার ভোটার লিস্ট থেকে আমাদের ভোটারে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকেও বার করে দেওয়া হোক। আর শুভেন্দুবাবু এত কথা বলছেন, ভুলভাল হিসাব দিচ্ছেন। ত্রিপুরায় বহিরাগত অনুপ্রবেশকারী পুশব্যাকের সংখ্যাটা একটু জোরে বলুন না। ত্রিপুরা তো ডবল ইঞ্জিন সরকার। ভারত সরকার পরিষ্কার বলেছে, যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে, লফুল্লি, যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ভারত আমেরিকাকে লক্ষণ রেখা চিনিয়ে দিয়েছে, হুমকিতে কাজ হচ্ছে না। আর এটা বুঝেই কি এবারে মার্কিন প্রেসিডেন্ট তিনি অন্য পথ ধরছেন? দেখুন, ভারতের সঙ্গে রাশিয়ার আত্মিক যুগ, এটা তিনি বুঝেছেন। আর সেই বুঝে কি এবারে একজন রাশিয়ানকে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সের্গিও গোর আমেরিকা এই নামেই চেনে, পুরো নাম সের্গে গোরখভস্কি। 1986 সালের 30 নভেম্বর উজবেকিস্তানে জন্ম। উজবেকিস্তান তখনও সোভিয়েত রাশিয়ার অংশ ছিল। 1994-এ ব্যবসায়ী মায়ের সঙ্গে মাল্টায় চলে যান। 99-এ মাল্টা থেকে লস অ্যাঞ্জেলেসে স্কুল, তারপর জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক। ছাত্রাবস্থা থেকেই রিপাবলিকানদের ছাত্র শাখায় রাজনীতি করছেন। নেতা নয়, ছাত্রাবস্থা থেকেই মধ্যস্থতাকারী হিসেবে খ্যাতি। একের পর এক নেতার সহকারী হিসেবে ধাপে ধাপে উত্থান। 2020 সালে ট্রাম্পের ছেলের বই প্রকাশের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। দ্রুতই ট্রাম্পের প্রচার ও তহবিল সংগ্রহের দলে ঢুকে পড়েন। কার্যত সবার অলক্ষ্যেই ট্রাম্পের ঘনিষ্ঠ টিমের সদস্য হয়ে ওঠেন গোর।
গোর কতটা জাল ছড়িয়েছেন হাড়ে হাড়ে বুঝেছেন এলন মাস্ক। স্পেস এক্সের মালিক, নাসার প্রধান হতে চেয়েছিলেন। গোর কলকাঠি নেড়ে তা বানচাল করে দেন এলন মাস্ক। অসহায় হতাশায় গোরকে বলেছিলেন আস্ত সাপ। এলন মাস্কের ভাষায় সেই আস্ত সাপই এবার ভারতে আসছেন রাষ্ট্রদূত হয়ে। এশিয়ার মধ্যে সবথেকে বড় ডেটা সেন্টার তৈরি করতে চলেছে গুগল। কোথায় জানেন? বিশাখাপত্তনম। সেখানে একেবারেই সমুদ্র ঘেঁষা, সামনে এয়ারপোর্ট, এরকম একটা জায়গাকে বেছে নিয়েছে। মধুরাওয়াড়া, ঠিক এরকম একটা জায়গায় তৈরি হতে চলেছে এত বড়, মানে এশিয়ার মধ্যে সবথেকে বিগেস্ট ডেটা সেন্টার। তবে যে যে বিষয়গুলো এখনো পর্যন্ত সামনে এসেছে, মানে এটার পর যেগুলো আলোচনায় সামনে এসেছে, গুগলের পর মানে টেক জায়ান্ট যে কোম্পানিগুলো রয়েছে যেমন মাইক্রোসফট, তারাও পরিকল্পনা করতে পারে ভারতকে তারা বেছে নিতে পারে। তাহলে কি পাসওয়ার্ডের জামানা শেষ হতে চলেছে? কিছুদিন আগে ভারত সহ আমেরিকা, ইউরোপের নানা দেশের 16টা কোম্পানি একটা পরীক্ষা চালায়। 1 মাস ধরে পাসওয়ার্ডহীন ইমেল ব্যবহার করেন এই 16টি সংস্থার 11,000 কর্মী। পাসওয়ার্ডের বদলে তাদের দেওয়া হয় ফেস রেকগনিশন বা বায়োমেট্রিকের মতো নতুন ভেরিফিকেশন সিস্টেম। সেই পরীক্ষা সফল হয়েছে বলেই খবর। গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো তাবড় সংস্থাগুলো ইমেল লগইনের বিকল্প পথে অনেকটা এগিয়ে গেছে। মুখ দেখিয়ে আঙুলের ছাপে লগইন, পাসওয়ার্ডের বদলে বায়োমেট্রিক এন্ট্রি। পাসওয়ার্ডের জায়গায় গুগল এনেছে পাস কি, ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান করে লগইন করার প্রযুক্তি। মাইক্রোসফট একই প্রযুক্তি নিয়ে প্রায় তৈরি। কতটা নিরাপদ বায়োমেট্রিক লগইন? বায়োমেট্রিক সিস্টেমেও তো প্রতারণা হচ্ছে, চুরি যাচ্ছে সাধারণ মানুষের বায়োমেট্রিক ডেটা। তাই এই আশঙ্কা তো থাকবেই। তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ইমেলে বায়োমেট্রিক লগইনের ক্ষেত্রে সে সম্ভাবনা কম, কারণ একই সঙ্গে হাত ও মুখের মাধ্যমে লগইনের অপশন ভাঙা প্রায় অসম্ভব। ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য নন্দন নীলেকানির বক্তব্য চমকে দেওয়ার মতো। তার কথায় এখন পাসওয়ার্ডের জঙ্গল থেকে বেরিয়ে সামনে এগোনোর সময়। পাসওয়ার্ডের নানা বিকল্প যা আছে তা অনেক সুরক্ষিত। আগামী 2 বছরে 50 কোটি ভারতীয় পাসওয়ার্ড ব্যবহার করা ছেড়ে দেবেন। ল্যাপটপ, ডেস্কটপ খুলতে পাসওয়ার্ড, অফিস মেল, পার্সোনাল মেলে পাসওয়ার্ড, অনলাইন ব্যাংকিং লেনদেনেও পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জঙ্গলই বটে। গড়ে ভারতীয়দের 4টি ইমেল অ্যাকাউন্ট। কর্পোরেট চাকুরেদের গড়ে 5 থেকে 8টি ইমেল অ্যাকাউন্ট। চাকরি বদলালে ইমেল এবং পাসওয়ার্ড পাল্টে যায়। নিরাপত্তার জন্য নিয়মিত পাসওয়ার্ড বদলও করতে হয়। পাসওয়ার্ডের চক্কর থেকে বেরোতে বিকল্প গুগলের পাস কি, মাইক্রোসফটের টিভা কিংবা অ্যামাজনের ফেস কি। ভারতে নিজস্ব নন পাসওয়ার্ড সিস্টেমও তৈরি। দেশীয় স্টার্টআপ সংস্থা ওয়ান কসমস পাসওয়ার্ড ফ্রি ইমেল সিস্টেম তৈরিও করে ফেলেছে। 2-ওয়ে অথেন্টিক পাসওয়ার্ড ফ্রি ইমেল, মুখের ছবি, আঙুলের ছাপ নিয়ে ইমেল খোলা যাবে। দুটি জিনিস ম্যাচ না করে ইমেল খুলবে না। এই প্রযুক্তি পাসওয়ার্ডের চেয়ে অনেক নিরাপদ বলে দাবি। গুগল, অ্যামাজন হয়ে মাইক্রোসফট, সবার প্রযুক্তি মোটামুটি একই রকম। বিশেষজ্ঞদের দাবি যে কোনো সাধারণ পাসওয়ার্ড হ্যাকে সর্বোচ্চ 3 মিনিট সময় লাগে। 70% পাসওয়ার্ড 10 সেকেন্ডে হ্যাক করা সম্ভব। বায়োমেট্রিক পাসওয়ার্ড হ্যাক করা তুলনায় অনেক বেশি কঠিন। সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা সংস্থা টরপাসের দাবি বিশ্বজুড়ে প্রতি মিনিটে গড়ে 970টা পাসওয়ার্ডের ওপর অ্যাটাক হচ্ছে। এর মধ্যে অন্তত 380টা পাসওয়ার্ড হ্যাকও হচ্ছে। বেশিরভাগ সময়ই গ্রাহক ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারছেন না। তথ্য প্রযুক্তি মহল বলছে পাসওয়ার্ড হ্যাকিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাচ্ছে, কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে। তাই পাসওয়ার্ড যুগ থেকে বেরিয়ে অন্য জগতে পা রাখতেই হবে। তাছাড়াও এই মুহূর্তে দুনিয়ায় অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট প্রায় 2,500 কোটির বেশি। পাসওয়ার্ডের এই মহাসমুদ্র সামলানোর দায় কম বিষয় নয়। এই খাতে পরিষেবা সংস্থাগুলোর বছরে কোটি কোটি ডলার খরচ করতে হয়। এসব ঝামেলার ঘাড়ে নিতে চাইছে না গুগলের মতো সংস্থা। আর তাই নেট দুনিয়ায় কড়া নাড়ছে এক নিঃশব্দ বিপ্লব। মেল বলুন বা অন্য কিছু, ইন্টারনেটে পাসওয়ার্ডের যুগ শেষ হয়ে এলো বলে সব মিলিয়ে সাইবার ওয়ার্ল্ডে এক নিঃশব্দ পট পরিবর্তনের সময় এটা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।